নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আজ ওয়ার্ল্ড স্কিজোফ্রেনিয়া ডে এবং আজ অবশ্যই আমরা এই স্কিজোফ্রেনিয়া রোগ একটি বিশেষ এবং জটিল মানসিক রোগ, সেই রোগটা কি কারণে হয়, কিভাবে এর নিরাময় করা সম্ভব সে সম্পর্কেই আরো বিশদে জানবো। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। ডক্টর ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডক্টর ব্যানার্জি, বোঝাই যাচ্ছে স্কিজোফ্রেনিয়া একটি বেশ জটিল শব্দ, কিন্তু মানে জটিল মানসিক রোগের সঙ্গে জটিল শব্দ। সেক্ষেত্রে প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই রোগটি কি, কিভাবেই বা হয়ে থাকে, এর মানেটা কি? দর্শকদের সবাইকে আমার নমস্কার। সবার আগে বলবো যে স্কিজোফ্রেনিয়া কথাটা অবশ্যই খুব জটিল এবং বানানটিও জটিল। স্কিজোফ্রেনিয়া কথাটি আসে দুটো শব্দের থেকে, একটি হচ্ছে স্কিজোস আর একটি হচ্ছে ফ্রেনস, দুটো ল্যাটিন শব্দ, এবং এটার মানে হচ্ছে মন বিভক্ত হওয়া বা স্প্লিটিং অফ দ্য মাইন্ড। এবার কেন এটা বলা হয়? কারণ মানুষের হয়তো দুটো মন তৈরি হয়ে যায়, যেখানে তাদের বোধ, বিচার, ভাব, চিন্তা, কল্পনা এগুলো প্রত্যেকটাকেই কিন্তু রোগটি এফেক্ট করে। বেশিরভাগই অল্প বয়স, 20 থেকে 30 বছর বয়সের মধ্যে মানুষদের এই রোগটি হয়, এবং গবেষণা বলছে বিশ্বের 1% মানুষদের কিন্তু এই রোগটি দেখা যায়, 1%। তার মানে এটা কিন্তু যথেষ্ট কমন, এবং অবশ্যই ভারতবর্ষে এবং সাউথ এশিয়ান দেশে এই রোগের হার ক্রমশ বাড়ছে। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে অনেকে নিজেদের খেয়াল রাখে না, তাদের ড্রেসের সেন্স ঠিক নেই, তারা নিজেদের মধ্যে বিড়বিড় করে, নিজেদের মধ্যে কথা বলে, সন্দেহ প্রবণতা থাকে। এই রোগগুলোকেই কিন্তু এরকম যখন রোগ হয় সেটাকে স্কিজোফ্রেনিয়া বলা হয়। তার অনেক ধরন আছে, কিন্তু বেশিরভাগই মানুষদের একটা নিজস্ব কল্পনার জগৎ তৈরি হয় যেখানে তারা বিচরণ করেন, এবং বেশ কিছু জিনিস যা বাহ্যিক দুনিয়ায় ঘটছে তারা মনে করেন যে সেটা তাদের কেন্দ্রিক। যেমন ধরুন, টিভিতে একটা খবর দেখানো হচ্ছে, তাদের মনে হলো এটা আমায় নিয়ে বলছে, বা দেয়ালে একটা লেখা আছে, তাদের মনে হলো এটা আমার ব্যাপারে বলছে, এবং তারা খুব আতঙ্কিত এবং সন্দেহ প্রবণ হয়ে পড়েন। এই রোগ ধীরে ধীরে বাড়ে যদি চিকিৎসা না হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহ প্রবণতার সাথে মানে যে কোনো কর্মজগতে বা ব্যক্তিগত জীবনে আগ্রহ, তাদের মোটিভেশন কাজ করার, তাদের নিজের প্রতি নিজের যত্ন, সবকিছুই কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই স্কিজোফ্রেনিয়া কি ছোটদেরও হতে পারে? মানে আপনি 20 থেকে 30 বছরের একটা সময়সীমা বললেন, ছোটদেরও কি হতে পারে এই রোগ? হ্যাঁ, রেয়ার কিন্তু হতে পারে। আমরা চাইল্ডহুড অনসেট স্কিজোফ্রেনিয়া বলি, যখন অবশ্যই অল্প বয়সীদের, মানে 18 বয়সের কমে রোগটি প্রথম শুরু হয়। কম হয় কিন্তু অবশ্যই হয়, এবং বয়স্ক মানুষদেরও, মানে 60 ঊর্ধ্ব মানুষদেরও কিন্তু স্কিজোফ্রেনিয়া দেখা যেতে পারে, যদিও তাদের সিমটম, লক্ষণ এবং পরিণতি একটু আলাদা হয়। বাচ্চাদের যদি হয়, বিশেষ করে যদি 10-12 বছরের নিচে হয়, সেটা ভীষণ রেয়ার হলেও তাদের কিন্তু অবনতি খুব তাড়াতাড়ি হয়, এবং চিকিৎসায় সাড়া দিতে কম চায়। সিমটম গুলো আরো গভীর, আরো সিভিয়ার হয়, যেহেতু বয়সটা অনেকটাই ছোট। এবং তাদের অনেক সময় দেখা গেছে যে যেটা আমরা স্ট্রাকচারগত প্রবলেম বলি, মানে আমি ধরুন যদি ব্রেনের কোনো ইমেজিং করি, সিটি বা এমআরআই করি, তার মধ্যেও কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আর বয়স্ক মানুষদের যখন রোগটি হয়, সেটার নিরাময় হওয়ার চান্স আপেক্ষিকভাবে বেশি। যদিও বয়স বেশি, তবু তাদের নিরাময় হওয়ার চান্সটা একটু তুলনামূলকভাবে বেটার হয়, এবং ওষুধে তাদের রেসপন্স ভালো হয়, কিন্তু ওষুধের সাইড ইফেক্ট আবার তাদের মধ্যে বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে স্কিজোফ্রেনিয়া হয়েছে, বা তাদের ট্রিটমেন্ট করা প্রয়োজন? কিভাবে বুঝবেন সাধারণ মানুষ? দেখুন, স্কিজোফ্রেনিয়া অবশ্যই একদিনে সকালে হঠাৎ করে হয়ে যাবে না, যে কোনো মানসিক অসুখের মতনই সেটাও ক্রমশ প্রকাশ্য ধীরে হয়। শুরুর দিকে একটা সময় থাকে যেটাকে আমরা প্রোড্রোম বলি। যে কোনো রোগের শুরুতে, মানে একটা ইনফেকশনের শুরুতে যেমন ইনকিউবেশন পিরিয়ড হয়, যেমন ধরুন ইনফেকশনটা ধীরে ধীরে শরীরে বাড়ছে, সেই রকম সময় থাকে, সেরকমই স্কিজোফ্রেনিয়া শুরু হওয়ার আগে একটা সময় যায় যখন তাদের আচার আচরণ হয়তো একটু অদ্ভুত বা উইয়ার্ড হয়ে যাচ্ছে। কারণে অকারণে রেগে যাওয়া, খিটখিটে মেজাজ থাকা, ঘুম ঠিক করে না হওয়া, নিজের প্রতি নিজের যত্নবানতা কমে যাওয়া, যত্নশীলতা কমে যাওয়া,
এবং অনেক সময় একটা অদ্ভুত রকমের লেখা বা বিহেভিয়ারের চেঞ্জ, যেখানে সবসময় একটা ভীতি বা একটা আতঙ্ক প্রকাশ পাচ্ছে মানুষের মধ্যে। অনেকে বলতে থাকেন যে আমি হয়তো অন্য দুনিয়ায় লোকেদের সঙ্গে কমিউনিকেট করছি, এলিয়েন্সদের সঙ্গে কমিউনিকেট করছি। অনেকে হয়তো এমন কিছু দেখতে পান বা শুনতে পান যেটা বাস্তবে নেই, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলি। মানে ধরুন দুজন কথা বলছে আমাকে নিয়ে, বা আমি কারোর কথা শুনতে পাচ্ছি, সম্পূর্ণটাই মনে হওয়া। এক্স্যাক্টলি, বা কমান্ডিং হ্যালুসিনেশন, মানে কেউ আমাকে আদেশ দিচ্ছে এমন কিছু করার। এবং সেটা কিন্তু মারাত্মক, কারণ সুইসাইডের হারও কিন্তু এই রোগটিতে বেশি। এবং অনেকেই যারা ধরুন সুইসাইড করতে চেষ্টা করে থাকেন, তারা অনেক সময় বলেন যে আমি এটা শুনেছি আমার কানে যে আমাকে কেউ বলছে এটা করো, কিন্তু বাস্তবে কেউ নেই। আমাদের বেশ কিছু সিনেমা হয়েছে এটা নিয়ে, ধরুন আ বিউটিফুল মাইন্ড, যেখানে ডক্টর জন ন্যাশকে দেখানো হয়, যিনি স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়া সত্ত্বেও নোবেল পান। দ্য শাটার আইল্যান্ড, ফাইট ক্লাব, এরকম বেশ কিছু সিনেমা রয়েছে যেখানে আলটিমেটলি হয়তো আপনারা দেখবেন যে প্রোটাগনিস্ট বা যার এই রোগটি হয়েছে, তিনি নিজের একটি দুনিয়ায় বিচরণ করছেন এবং পুরোটাই হয়তো কাল্পনিক ছিল, অথচ সেই কল্পনা জগতের মধ্যে একটা সম্পূর্ণ গল্প তৈরি হয়ে আছে। এটা সবসময় যে অতটা ডিটেইলড হয় তা নয়। অনেকে হয়তো শুধু জাস্ট বিশ্বাস করতে পারেন যে আমি একটা বিশেষ পারপাসে পৃথিবীতে এসেছি, বা আমি হয়তো এমন কারোর সঙ্গে কথা বলছি যেটা বাকিরা বুঝতে পারে না। কিন্তু এটা যখন ক্রমশ বাড়তে থাকে, মানুষটি বেশিরভাগই নিজের দুনিয়ায় গুটিয়ে যান। পার্সোনাল বা প্রফেশনাল ক্ষেত্রে, ব্যক্তিগত কর্মজীবনে তারা পার্টিসিপেট করতে পারেন না। তাদের খাওয়া কমে যায়, ওজন কমতে থাকে, ঘুম কমে যায়। অনেক সময় তারা অ্যাগ্রেসিভ হয়ে পড়েন, কারণ তারা আতঙ্কিত হয়ে যান। এটা কিন্তু বাই নেচার তারা ভায়োলেন্ট নন, কিন্তু তাদের মনে হতে থাকে যে হয়তো তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, যেটাকে প্যারানয়িয়া বলে। এবং স্কিজোফ্রেনিয়ার একটি ধরন হলো প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক সময় এতটাই তীব্র হতে পারে সিম্পটম, যেখানে খাওয়া, ঘুম, চলাচল একদম বন্ধ হয়ে মানুষটি টোটালি ইমোবাইল হয়ে যেতে পারেন, যেই ক্ষেত্রে হসপিটালে নিয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। আচ্ছা, সেখানে ডক্টর ব্যানার্জি, আমরা বহু মানুষকে এরকম দেখি যারা ঘর ছাড়া, তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলেন, অকারণে রেগে যান, নিজেদের প্রতি যত্নও নেন না। তাদেরও কি তবে স্কিজোফ্রেনিয়া রয়েছে? আমরা অনেক সময় রাস্তায় হয়তো দেখি যাদেরকে আমরা হোমলেস মেন্টালি ইল বলি, যারা ঘর ছাড়া এবং যাদের মানসিক সমস্যা হয়তো রয়েছে। আমাদের সেই কবির সুমনের বিখ্যাত গানটির কথা মনে পড়ে, পাগল গানটির নাম ছিল, যেখানে শুরুর লাইনটি বলছে, এক মুখ দাড়ি গোফ অনেক, গালের কালো ছোপ ছোপ, জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার। এবার এটা সেই টিপিক্যাল ডেসক্রিপশন একজন যার স্কিজোফ্রেনিয়া থাকতে পারে। তারা নিজেদের খেয়াল রাখেন না, হয়তো অনেক সময় পাশ দিয়ে কেউ গেলে তাদের দিকে রেগে ছুটে যান, মারতে চেষ্টা করেন, নিজের মধ্যে কথা বলেন, তাদের নিজের চুল, দাড়ি, তাদের ড্রেস, এগুলো সম্বন্ধে, খাওয়া সম্বন্ধে, হয়তো হাইজিন সম্বন্ধে আইডিয়া নেই। দুর্ভাগ্যের বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই এদের যদি সঠিক ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু পুরোপুরি নর্মাল ক্ষেত্রে চলে যেতে পারেন। মানে শুধুমাত্র যদি ট্রিটমেন্ট হয় তাহলে পুরো সম্পূর্ণ নর্মাল হয়ে যেতে পারেন এরা? প্রায় ধরে নিন, আমি যদি 100 জন পেশেন্ট নিই যাদের স্কিজোফ্রেনিয়া রয়েছে, রিসার্চ বলছে যে প্রায় 3 ভাগের 1 ভাগ পুরোপুরি সুস্থ হবেন, আর 1 ভাগ 70-80% সুস্থ হবেন, আর লাস্ট যে 1 ভাগটা তারা হয়তো পুরো সুস্থ না হলেও একটা মিনিংফুল সোশ্যাল লাইফে ফিরে যেতে পারেন। যতবার এই ধরুন যারা ঘর ছাড়া, তাদের রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন এনজিও যারা এখানে কাজ করেন, তারা যখন তাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করেন, অনেক সময় কয়েক মাস পরে হয়তো আপনি তাদের চিনতে পারবেন না, কিন্তু তারা দিনের পর দিন হয়তো যত্নের অভাবে, কেয়ারের অভাবে, চিকিৎসার অভাবে এরকম ভাবে নিজেদের একটা দুনিয়ায় রয়ে গেছে। তবে এটা ঠিক যে যত সময় যায়, যদি রোগটিকে ফেলে রাখা হয়, তাহলে কিন্তু চিকিৎসার যে রেসপন্স, মানে ওষুধে কাজ করবার যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে।
আচ্ছা, সেখানে আপনি ডক্টর ব্যানার্জি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সন্দেহ প্রবণতা, আমাদের যারা দর্শক রয়েছেন তারাও নিশ্চয়ই এই প্রশ্নটা করবেন যে অনেকেরই সন্দেহ প্রবণতা থাকে, তো সেখানে যাদের এই স্কিজোফ্রেনিয়া থাকে তাদের কি সন্দেহ প্রবণতাটা থাকে এবং তার মাধ্যমে কি তারা কখনো ভায়োলেন্ট বা হিংস্র হয়ে যেতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। অনেকেই আমাদের এসে বলেন যে আচ্ছা আমাদের বাড়ির লোক আমাদের উপর সন্দেহ করেন বা স্বামী স্ত্রী একে অন্যকে সন্দেহ করেন, ওই ক্ষেত্রেই আমি বললাম বিশেষভাবে। কিন্তু দেখুন এখানে বুঝতে হবে যে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে। আচ্ছা, আমাদের যা বেসিক নেচার, যেমন ধরুন অনেকে একটু ইন্ট্রোভার্ট, অনেকে একটু নর্মালি অ্যাংশাস বেশি, অনেকে টেনশন বেশি করেন, অনেকে একটু বেশি খোলামেলা লোকেদের সঙ্গে শেয়ার করা পছন্দ করেন, সেরকমই অনেকের হয়তো বাই নেচার ব্যক্তিত্বই এরকম যে তারা একটু সন্দেহপ্রবণ, তারা লোকেদের বিশ্বাস করতে চান না, সবসময় যাচাই করে দেখে নেন, যেটার একটা মেডিকেল টার্মও আছে, অনেক সময় আমরা বলি প্যারানয়েড পার্সোনালিটি। আচ্ছা, খুব গালভরা নাম, কিন্তু আলটিমেটলি সন্দেহ প্রবণতা। কিন্তু যখন কারোর রোগ হয়, যখন স্কিজোফ্রেনিয়া দেখা দিচ্ছে, তাদের কিন্তু ছোটবেলা থেকেই সন্দেহ প্রবণতা নেই। আচ্ছা, কিন্তু যখন রোগটা শুরু হচ্ছে তখন ধীরে ধীরে সমস্যাটা বাড়ে। হ্যাঁ, এবং একটা দেখুন সন্দেহ বলতে এমন হতেই পারে যে কেউ হয়তো অ্যাকচুয়ালি আমাকে মারতে আসছে, কিন্তু এখানে যে সন্দেহ প্রবণতার উৎসটা সেটার মধ্যেই গোলমাল আছে। মানে আমি একটা উদাহরণ দিই, একজন ধরুন পেশেন্ট আমাকে একবার এসে বলেছিল যে আমি আমার বাড়ির ছাদে দুটো কাককে বসে থাকতে দেখলাম, তখনই আমি বুঝলাম যে অন্য জায়গা থেকে কেউ আমাকে পাঠিয়েছে মেরে দেওয়ার জন্য। এবার অবশ্যই এটা শুনতেও যতটা অদ্ভুত লাগে, এই এক্সপ্লেনেশনটাও কিন্তু ততটা অদ্ভুত একদম। এবং এইটাকে আমরা ডিসঅর্গানাইজেশন অফ থট বলি। একটা সময় মানুষের কথাবার্তাগুলো কিন্তু অসংলগ্ন হয়ে যেতে থাকে, ইররেলেভেন্ট হয়ে যেতে থাকে। আপনি জিজ্ঞেস করছেন এক, সে বলছে আরেক, মানে সম্পূর্ণটাই যেহেতু কল্পনার ভিত্তিতে সে কোথাও গিয়ে একটা চলছে, সে কারণে আরো তার এই অসংলগ্নতাটা প্রকাশ পায়, মাডেলড হয়ে যায়, চিন্তা ভাবনা কথাবার্তা সবকিছুই যেন হারিয়ে যায়। এবার এখানে আরেকটা জিনিস, যখন আপনি জিজ্ঞেস করলেন, দু ধরনের সিমটম হয়। একটাকে আমরা বলি পজিটিভ সিমটম, যেটা সন্দেহ প্রবণতা, রাগ, হ্যালুসিনেশন, সন্দেহ প্রবণতাটাকে ডেলিউশন বলা হয়, সেরকম কাজ করতে পারে। আবার অন্যদিকে অনেক সময় নেগেটিভ সিমটম হয়, যেটায় মানুষ খুব গুটিয়ে যায়, তার কাজ করার ইচ্ছা, কোথাও যাওয়ার ইচ্ছা, কিছু করার ইচ্ছা, সেগুলো টোটালি চলে যায়। সে তখন সম্পূর্ণভাবে নিজের একটা জগতে নিজে চুপচাপ বসে আছে। এর প্রভাব কর্মক্ষেত্রেও পড়বে, আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে তার পড়াশোনার ক্ষেত্রেও পড়বে এবং সম্পর্কের ক্ষেত্রেও পড়বে। কারণ একটা বড় জায়গা যেখানে স্কিজোফ্রেনিয়া প্রভাব ফেলে প্রফেশন ছাড়াও হচ্ছে রিলেশনশিপ। একদম, এবং তাই। এপ্যাথি, যেটাকে আমরা বলি, যে ইমোশন, একজন মানুষ যে অন্যজনের প্রতি তার কনসার্ন, সেটা কিন্তু অনেক সময় কমে যায় এবং সেটা পরিবারের লোকেদের ক্ষেত্রে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ যেহেতু সে নিজের মতো একটা নিজের জগতে বিচরণ করে, তখন অবশ্যই তার অন্যান্য যে কাজ সেখানে তার ইনভলভমেন্টটা অনেকটাই কমে যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে এই রোগের তার মানে চিকিৎসা সম্ভব, তাহলে কতদিন ধরে এই রোগের চিকিৎসা করা হলে তারপরে সেখান থেকে একটা সুরাহা মেলার সম্ভাবনা থাকে? আমি দর্শকদের এখানে বলতে চাই যে যদি কারোর এই রকম রোগ হয়, অনেকেরই প্রাথমিক ধারণা হয়, এবং মানসিক রোগ সম্বন্ধে অনেকটাই তো মিথ এক্সিস্ট করে, অনেক ভুল ধারণা এক্সিস্ট করে, যে হয়তো এই রোগের চিকিৎসা সম্ভব নয় বা ওষুধে হয়তো সাইড ইফেক্ট হয়। প্রথমেই জানিয়ে রাখি যে আগে যে তথ্যটা দিলাম, যে বেশিরভাগ মানুষেরই কিন্তু চিকিৎসায় যথেষ্ট সুফল হয়। পজিটিভ সিমটম যেগুলোকে বলছিলাম, যে সন্দেহ প্রবণতা, রাগ, তারপরে নিজস্ব একটা দুনিয়ায় থাকা, চিন্তা ভাবনা অসংলগ্ন হয়ে যাওয়া, সেগুলো ওষুধে অনেক বেটার সাড়া দেয়। নেগেটিভ সিমটম যেটা, যেখানে গুটিয়ে যাওয়া, নিজের প্রতি নিজের খেয়াল না থাকা, সেলফ কেয়ার, অন্যদের প্রতি কনসার্ন কমে যাওয়া, সেটা কিন্তু আপেক্ষিকভাবে কম কাজ দেয় ওষুধে, কিন্তু তবু কাজ দেয়। তো যদি এরকম সমস্যা কারোর থেকে থাকে, অবশ্যই অ্যাট দ্য আর্লিয়েস্ট ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান। ওষুধ বেশ কিছুদিন কন্টিনিউ করতে হতে পারে। অনেক সময় জাস্ট একটা এপিসোড হয়, হয়তো একটা স্ট্রেস ফ্যাক্টর কিছু কাজ করলো, একটা এপিসোড হলো ধরেন কয়েক মাসের জন্য। প্রথম যদি সেটা দেখা যায়, তাহলে আমরা 6 মাস থেকে 1 বছর অবধি ওষুধ দিই। তারপরে ডাক্তারের পরামর্শ মেনে ধীরে ধীরে ওষুধ কমিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যদি সেটা কন্টিনিউ হয়, বা যদি ধরুন হসপিটালে ভর্তি হওয়ার মতন সিভিয়ার হয়,
তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময় ওষুধ চালিয়ে যাওয়াটা বেটার। আচ্ছা, মেডিসিন, ইনজেকশন, দু ধরনের ট্রিটমেন্টই রয়েছে, এবং তার সাথে কাউন্সেলিং এবং পরিবারের ইনভলভমেন্ট। কারণ একজন যখন কাজ করতে চাইছেন না, শুধু ওষুধ দিয়ে জোর করে তাকে কাজ করানো যায় না, তাকে মোটিভেট করার জন্য বা ইন্টারেস্ট আনার জন্য কিন্তু ভোকেশনাল রিহ্যাব বলে যে কথাটা হয়, যে তাকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য যতটা উৎসাহ দেওয়ার প্রয়োজন, কাউন্সেলিং এর মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, এবং ধরুন তাকে ধীরে ধীরে কাজের মধ্যে নিয়ে গিয়ে সেইগুলো ওষুধের মতন সমান জরুরি। এবং সবকিছু যদি একসাথে ট্রিটমেন্ট হয়, যেটাকে একটা হলিস্টিক কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট আমরা বলি, তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু সুফল পান। অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের দর্শকদের নিশ্চয়ই যদি কোথাও এই প্রশ্নটা আসে যে স্কিজোফ্রেনিয়া, এটা আদৌ কি এই রোগটা সারা সম্ভব, অর্থাৎ বোঝাই যাচ্ছে ডক্টর ব্যানার্জি যে এই রোগটা কিন্তু সারা সম্ভব। কিন্তু আমার আরো একটা জায়গায় প্রশ্ন আছে যে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কি এই রোগটি বেশি দেখা যায়, নাকি সেখানেও কিছু ডিফারেন্ট ব্যাপার রয়েছে? হ্যাঁ, দুজন পুরুষ মহিলা দুজনেরই রোগটি হয়, বলতে পারেন অলমোস্ট সমানভাবেই হয় যদি আপনি গবেষণার দিকে তাকান। কিন্তু এখানে যেটা দেখা যায় যে মেনোপজের পরে মহিলাদের ক্ষেত্রে যখন শরীরে হরমোন, ইস্ট্রোজেন হরমোনের অভাব ঘটে এবং এফেক্ট কমে যায়, তখন এই সমস্যাটা হওয়ার চান্স কিন্তু বেশি। মানে ধরুন আগে যাদের হয়ে থাকে তাদেরও রিল্যাপস করার চান্স থাকে বেশি, আবার নতুন করে অনেক সময় একটু 50 ঊর্ধ্ব বয়সে কিন্তু এটা হতে পারে। এটা একটা থিওরি, সবসময় যে এটা খাটে তা নয়। আবার ধরুন প্রেগন্যান্সি বা ডেলিভারি, যাদের এই রিস্কটা আছে বা যাদের ধরুন স্কিজোফ্রেনিয়ার একটি এপিসোডও আগে ঘটেছে, তাদের কিন্তু প্রেগন্যান্সি আর ডেলিভারির পরে এই রোগটি বৃদ্ধির চান্স অনেক। এবং আমি অ্যাডভাইস করব যে যদি কারোর এটা হয়ে থাকে, তাহলে অন্তত এই সময়টা যেন রেগুলার তার সাইকিয়াট্রিস্টের সঙ্গে একটা টাচে থাকেন, পরামর্শ যেন নেন, পার্টিকুলারলি ডেলিভারির পরে। কারণ প্রেগন্যান্সির সময় তো হরমোনের যথেষ্ট আপ এন্ড ডাউন হয়, আবার ডেলিভারির পরে একটা মেজর চেঞ্জ হয়। তো ধরুন কোন ওষুধ নেওয়া যাবে, কতটা নেওয়া উচিত, ডেলিভারির পরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সময় কোন কোন মেডিসিনগুলো প্রযোজ্য, সেইটা সব সময় তার গাইনিকোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান এবং সাইকিয়াট্রিস্টের সঙ্গে যৌথভাবে আলোচনা করে একসাথে ডিসিশন নেওয়ার প্রয়োজন। আচ্ছা, আপনি বলছিলেন যে অবশ্যই এই রোগ যদি কারোর হয়ে থাকে তাহলে পরিবারের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়ে, তাহলে তার পরিবারের সদস্যদের কতটা পাশে দাঁড়ানো দরকার, আপনার কি মতামত ক্ষেত্রে? আমার মনে হয় পরিবারের দায়িত্ব বলুন, রোল বলুন, রেসপন্সিবিলিটি বলুন, সেটা একজন ডাক্তারের মতনই। আমরা প্রায় বলি স্কিজোফ্রেনিয়ার মতন একটি অসুখের ক্ষেত্রে যেটা ক্রনিক, মানে অনেক দিন ধরে চলে, জটিল এবং তার অনেক রকমের ডাইমেনশন রয়েছে, অনেক রকমের সিম্পটম আছে, সেখানে কিন্তু শুধু মানুষটি যে আক্রান্ত তিনি ভুগছেন না, পরিবার সঙ্গে সঙ্গে যারা থাকেন, হ্যাঁ অবশ্যই তাই। এবং একটা বড় সমস্যা হলো, যেটা আমরা আগে আলোচনা করিনি, সেটা হচ্ছে ইনসাইট। ইনসাইট কথাটার মানে হলো যে আমার যে অসুখটা হয়েছে সেটার ব্যাপারে আমি ওয়াকিবহল কিনা, আমি জানি কিনা যে আমার অসুখ হয়েছে, সমস্যা হচ্ছে কিছু, বোঝাই যাবে না হয়তো কিছু সময়। এক্স্যাক্টলি। এবার একজনের যে মানসিক অবসাদ বা ডিপ্রেশন আছে, সে হয়তো ডাক্তারকে গিয়ে বলবে যে আমার চিকিৎসা প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে যাদের স্কিজোফ্রেনিয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু চিকিৎসা নিতে চান না। তারা বলেন আমি তো ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যাই মনে হয় না, এবং ওষুধ নিতে চান না। এবং অনেক সময় হয় যে আমরা হয়তো তাকে ঠিক করেছি, তারপরে সুপারভিশনের অভাবে ওষুধ বন্ধ করে রিল্যাপস করলো। এই জন্য পরামর্শের এগেনস্টে ওষুধ বন্ধ করা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ ডায়াবেটিস বা বাত বা ধরুন হাইপারটেনশন, প্রেশার, এগুলোর মতনই কিন্তু স্কিজোফ্রেনিয়া একটা ক্রনিক ইলনেস। আপনি যদি মেডিসিন দিয়ে যান তাহলে মানুষটি ভালো থাকবে, এবং কখনোই ওষুধ দুম করে বন্ধ করে দেওয়া ঠিক নয়। সেই ক্ষেত্রে পরিবারের সুপারভিশনের খুব প্রয়োজন। এবং এটাও বোঝা দরকার যে যেরকম ভাবে অনেক সময় সিনেমায় বা টিভিতে দেখানো হয়, যারা স্কিজোফ্রেনিয়া আক্রান্ত তারা কিন্তু বাই নেচার অ্যাগ্রেসিভ বা ভায়োলেন্ট নন। তো সবকিছুই যে একটা ডার্ক, একটা খুব তারা রেগে যান তা কিন্তু নন, বরং তারা সবসময় ভয়ে থাকেন, কারণ তাদের একটা সন্দেহ প্রবণতা থাকে, আতঙ্কে থাকেন তারা সবসময়। এক্স্যাক্টলি। তো সেই ইমোশনাল সাপোর্টটা দেওয়া, তাকে তার পাশে থেকে বলা যে ঠিক আছে আমরা তোমার সাথে আছি, এবং যদি তার
সে খুব উইথড্রন হয়ে যায়, সে কারোর সঙ্গে কথা বলছে না, একটা ঘরে চুপচাপ রয়েছে। আমরা অনেক সময় দেখি ফ্যামিলিও হাল ছেড়ে দিয়েছেন, তার সঙ্গে বেসিক মিনিমাম কথাবার্তা বা খাবার দেওয়া ছাড়া হয়তো তাদের কোনো সম্পর্কই নেই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মন কিন্তু জটিল যেরকম সেরকম সাপোর্টে যথেষ্ট ভালো কাজ করে। তো ওষুধ ছাড়াও পরিবার রোগটার ব্যাপারে জানা, ডাক্তারের সঙ্গে কথা বলা, পুরো ডিটেলস যে কতদিন ট্রিটমেন্ট লাগবে, কি ট্রিটমেন্ট লাগবে, কি স্টেজে আছেন, এবং ধীরে ধীরে তাকে স্বাভাবিক জীবনে এবং স্বাভাবিক সম্পর্কের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তার পিছনে পরিবারের অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে পরিবার পাশে দাঁড়ালে অবশ্যই সেই মানুষটাও আরো দ্রুত হয়তো রিকভার করবে। এবং এটা কিন্তু রিসার্চ প্রুভেন যে ফ্যামিলি সাপোর্ট এবং ফ্যামিলির এই রোগের ব্যাপারে আইডিয়া যদি ঠিক করে না থাকে তাহলে স্কিজোফ্রেনিয়ার সঠিক চিকিৎসা এবং ভালোভাবে ঠিক হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আচ্ছা ডক্টর ব্যানার্জি, তাহলে আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানতে চাইবেন এই বিষয়টা, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মায়েদের অর্থাৎ যারা প্রেগনেন্ট থাকেন তাদের যদি এই রোগটা হয় তাহলে তাদের ডেলিভারির পরে যথেষ্ট সুপারভিশনে থাকতে হয়, আর সেখানে যারা সন্তানরা হয় তাদের কি এই রোগটা কোনোভাবে আসার সম্ভাবনা বা আশঙ্কা থাকে? মানে আপনি জিজ্ঞেস করছেন এটি জেনেটিক? হ্যাঁ, একদমই তাই। দেখুন, এটা এমন একটা প্রশ্ন যেটা অনেক পেশেন্টরা আমাদের এসে জিজ্ঞেস করেন, এবং স্বাভাবিকভাবেই যখন একটা জটিল রোগ মানুষের মনে হতে পারে যে আমার থাকলে আমার সন্তানদের থাকতে পারে, এখানে বলা প্রয়োজন। এই প্রসঙ্গে একটা কথা বলি যে অনেকে ভাবেন যে যাদের এই জটিল রোগ হয়েছে বা স্কিজোফ্রেনিয়া হয়েছে তারা হয়তো স্বাভাবিক মা বাবা হতে পারবেন না। এটা কিন্তু পুরো ভুল। আমরা এমন অনেক মহিলাদের দেখি যাদের এই রোগ হওয়া সত্ত্বেও তারা কিন্তু মা হয়েছেন এবং তাদের বাচ্চাদের ঠিক কেয়ার নেন। যেখানে সমস্যা হয় অনেক সময় যে যেহেতু এই ইমোশনাল কানেকশনটা স্কিজোফ্রেনিয়ায় এফেক্টেড হয়, তো মা বাচ্চার যে বন্ডটা সেটা কিন্তু অনেক সময় একটু কম্প্রোমাইজ হয়, এবং এটা কিন্তু বাচ্চাদের ওপরে ইনডিরেক্টলি তার মানসিক বিকাশের ওপরে এফেক্ট ফেলতে পারে। সেই জন্য যদি পরিবারের কারোর মনে হয় যে সে হয়তো বাচ্চার সঙ্গে ঠিক করে মিশতে পারছে না বা খেলতে পারছে না, বা তার বাচ্চাকে নিয়ে কোনো অকারণ ভয় রয়েছে, মনে রাখবেন সন্দেহ প্রবণতা কিন্তু সবসময় অন্য লোকের ক্ষেত্রে নয়। আমার বাচ্চার কিছু হয়ে যাবে, বাচ্চা কিছু অসুখ হয়ে পড়বে, বা একটা আবার কল্পনা বাচ্চাকে নিয়ে, সেটাও কিন্তু ক্ষতি করতে পারে। তবে হ্যাঁ, স্কিজোফ্রেনিয়া 1-to-1 জেনেটিক নয়। মানে ধরুন থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়ার মতন যেমন আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে এই বাবা মায়ের হলে ছেলে মেয়েদের 8% চান্স হবেই, স্কিজোফ্রেনিয়া শুধুমাত্র কিন্তু কিছু জিন ইনহেরিট করে হয় না। বস্তুত বেশিরভাগ পেশেন্ট যাদের আমরা এই রোগটি দেখি তাদের বাবা মায়ের বা ছেলে মেয়ের কিন্তু হয়তো এই রোগটা নেই বা হবে না। তবে হ্যাঁ, জেনেটিক একটা এফেক্ট থাকে, এবং আপনার পরিবারের বা ফ্যামিলির যতজনের এই রোগটা আছে, যত বেশি জনের আছে ততই আপনার রিস্কটা বেশি। কিন্তু হ্যাঁ, আরো অনেক ফ্যাক্টর, জন্ম থেকে নিয়ে তার আপব্রিঙ্গিং, স্ট্রেস, ভাইরাল ইনফেকশন, এই অনেক ফ্যাক্টরের ওপরেও কিন্তু রোগটি নির্ভর করে, শুধু জেনেটিক না। আচ্ছা ডক্টর ব্যানার্জি, সেখানে আরো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে যদি কোনো রোগী তারা এই স্কিজোফ্রেনিয়া থেকে ধরুন রিকভার করে গেল, তার পরবর্তীতেও কি তাদের আবারও আশঙ্কা থাকে এই রোগটিতে আক্রান্ত হওয়ার? যেহেতু এটা একেবারে মনের একটা বিষয়, মানসিকভাবে একটা অন্যরকম রোগ, সেখানে তাদের কি এরকম কোনো আশঙ্কা থাকে? দেখুন, স্কিজোফ্রেনিয়া মানসিক অসুখ হলেও আর 5টা মানসিক অসুখের মতন তার কিন্তু শারীরিক ইফেক্টও আছে। যেমন ধরুন যাদের স্কিজোফ্রেনিয়া থাকে তাদের সুগার বা তাদের হার্টের সমস্যা, এইগুলোর রিস্ক কিন্তু বেশি, সুইসাইডের রিস্ক বেশি, সেটা তো বললামই। যেহেতু মুভমেন্ট অনেক কমে যায়, সেহেতু ওবিসিটি বা ওজন বাড়ার সমস্যা, বা অনেক সময় ওষুধের সাইড ইফেক্ট কিছু থাকে, সেই জিনিসগুলো বেশি হয়, যার ফলে এটা মানসিক তো বটেই, কিছু শারীরিক এফেক্ট বা অ্যাঙ্গেলও এর থাকে। তবে এটা একটি ক্রনিক অসুখ, যেটা আগেই বলেছিলাম। রিল্যাপস যেটাকে আমরা বলি, যে বারবার রোগটির ফিরে আসা, সেটা কিন্তু যথেষ্ট কমন, এবং মেডিসিন বন্ধ করে দেওয়া এর প্রধান কারণ। অনেক সময় দেখা যায় যে যেহেতু মেডিসিন কেউ নিতে চাইছেন না বা খুব ফ্রিকুয়েন্ট মেডিসিন বন্ধ করে দিচ্ছেন,
এক মাসে বা 2 সপ্তাহে একটি করে ইনজেকশন দেওয়া হয়। মানে এরকম প্রবণতাও কি থাকে যে কোনো রোগী হয়তো 1 মাস চালিয়েছেন তার ওষুধ, হয়তো কিছুটা ঠিক হচ্ছেন, তারপরে আবার তিনি সেটা বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, তাহলে কি সেটা আরো বাড়তে পারে? প্রায়, এবং বেশিরভাগ পেশেন্টদেরই প্রথমেই আপনাকে বললাম যে তাদের সেই জিনিসটা থাকে না যে আমি অসুস্থ বা আমায় ওষুধটা নিতে হবে। তো অনেকেই যখন সুস্থ হয়ে যান নানা রকম কারণে মনে হয় যে আমি ওষুধটা নেব না বা ওষুধটা বন্ধ করে দেবো, করে তারপরে আবার রিল্যাপস হয়। তো সেই জন্য ওষুধ বন্ধ করে দেওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া, এবং ডাক্তার বললেই ওষুধটি বন্ধ করবেন তা নইলে কিন্তু এই রোগ বারবার ফিরে আসতে পারে। আর মেডিসিন যদি কন্টিনিউ চালানো যায়, এবার কোন পেশেন্টের কতদিন চালাতে হবে সেটা অবশ্যই ভ্যারি করবে, কিন্তু তাদের কতটা জটিল, কতটা সিভিয়ার, হসপিটালাইজ করতে হয়েছে কিনা। কিন্তু আবারই বলবো যে ধরুন সুগার, প্রেশার, থাইরয়েডের মতো মেডিসিন কিছু লোকের বন্ধ করা যায়, বেশিরভাগ লোকেরই কিন্তু একটি অনির্দিষ্ট কালের জন্য ওষুধ চালাতে হয়। তবে সেটা কতদিন, কি তার সাইড ইফেক্ট, সেটা একটা কনস্ট্যান্ট ডিসকাশনের মধ্যে থাকা প্রয়োজন আপনার ডাক্তারের সাথে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে ডক্টর ব্যানার্জি যেমনটা আমাদের বললেন যে এই যে স্কিজোফ্রেনিয়া রোগ, অবশ্যই ওয়ার্ল্ড স্কিজোফ্রেনিয়া ডেতে আমাদের যারা দর্শক, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি, তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই রোগটা হয়তো কিছুটা জটিল, তবে এই রোগ থেকেও কিন্তু ভালো হওয়া যায়। অবশ্যই ডক্টর ব্যানার্জি আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনাদের উদ্দেশ্য অবশ্যই আমাদের একটা বার্তা তো থাকবেই যে ডাক্তার বলছেন যে কারণে আপনাদের জানানো বিভিন্ন যে আলোচনা, বিভিন্ন রোগের যে আলোচনা, অবশ্যই সে সম্পর্কে আপনারা আরো ভালোভাবে অবহিত হন। অবশ্যই যদি আপনাদের কিছু সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিন। আজ এ পর্যন্তই ডাক্তার বলছেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।